অনুরাধা দেবী এবং মনোজবাবুর দুই ছেলে অশোক এবং সঞ্জয়। মনোজবাবু চাকরি থেকে রিটায়ার করে বাড়িতেই থাকেন। অশোক চাকরিতে জয়েন করার পর তার জন্য পাত্রী দেখা হয় এবং 2 মাসের মধ্যেই সুমনা নামে একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। সুমনা অনেক লেখাপড়া জানা একটি মেয়ে। সে বিয়ের আগে বড় একটি কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করত, কিন্তু বিয়ের পর তার শাশুড়ি তাকে আর চাকরি করতে দিতে চায় না। সুমনা একথা জানতো, তাও তার মনে আশা হয় যে শাশুড়িকে বুঝিয়ে বললে হয়তো তিনি তার মনের কথা বুঝতে পারবেন। এজন্যই বিয়ের কয়েকদিন পর সে তার শাশুড়ির কাছে চাকরি করার ইচ্ছে প্রকাশ করে, যা শুনে তিনি বলেন, এসব তুমি কি বলছো বৌমা? চাকরি করবে? তোমার মাথাটা ঠিক আছে তো? তোমার সাহস কি করে হলো বলো তো আমার সামনে এসব কথা বলার? মা, আমি তো এমন কিছু খারাপ কথা বলছি না। আমি এত পড়াশোনা করেছি, এত ভালো সুযোগ আছে, তাহলে কেন সেই সুযোগটাকে কাজে লাগাবো না বলুন তো? আর এমনিতেও আমি তো বিয়ের আগে চাকরি করতাম। দেখো বৌমা, তুমি এসব বিষয়ে আমার সঙ্গে কোনো রকমের কথা বলতে আসবে না। বাড়ির বউদের এভাবে ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়ানো আমার একেবারে পছন্দ নয়। তুমি যে চাকরি করার নামে বাইরে বাইরে ঘুরতে চাইছো সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমাদের বাড়িতে বাড়ির বাইরে যেতে গেলে বড়দের পারমিশন লাগে, আর আমি তোমায় সেই পারমিশন কখনোই দিচ্ছি না। আপনি আমার কথার ভুল মানে করছেন মা। আমি বাইরে ঘোরার জন্য চাকরি বাকরি করতে চাইছি না। আমি তো এই জন্যই চাইছি যাতে করে আপনার ছেলের একটু হেল্প হয়। এত বড় সংসার ও একা সামলাচ্ছে, আমিও যদি চাকরি করি তাহলে আমাদের দুজনেরই সুবিধা হবে। তাই নাকি? তাহলে আমাদের ভাগ্যে এমন দিন চলে এসেছে যে আমরা বাড়ির বইয়ের রোজগার খাবো। দেখো, আমাদের সংসার আগেও ভালোভাবে চলেছে, পরেও ভালোভাবে চলবে। তুমি এটা ভেবো না যে তুমি আসার আগে আমরা না খেয়ে দিন কাটাতাম। কিন্তু মা, খবরদার আর একটাও কথা বলবে না। জানি না বাবা মা কি শিক্ষা দিয়েছে। মেয়ে হয়েছে, একে তো মাথায় কাপড় নেই, দেওর শ্বশুর কোনো কিছু জ্ঞানগম্য নেই, মাথা খুলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয়, এটুকু শিক্ষা তোমার নেই? শাশুড়ির কথা শুনে সুমনা সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেয় এবং চোখে জল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঘরে ঢুকে সে কান্নাকাটি করে। তাকে দেখে তার স্বামী অশোক বলে, কি ব্যাপার সুমনা, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? জানো, আমি মাকে শুধু এটুকুই বলেছিলাম যে আমি চাকরি করতে চাই। সেটা শুনে মা আমাকে কত কি বলে দিল, এমনকি আমার বাবা মা শিক্ষার উপরে প্রশ্নও তুললেন। আচ্ছা তুমি বলো, আমি এত দূর পড়াশোনা করেছি, এত ডিগ্রি আছে, এসব কিসের জন্য? আমি যদি একটু চাকরি করে নিজের পায়ে দাঁড়াই তাহলে এতে ক্ষতি কি আছে? চাকরি করা তো কোনো অপরাধ নয়। আরে বাবা, মায়ের কথা কেন অত কানে নিচ্ছ? মা একটু এরকম বলে থাকে, মায়ের কথায় কিছু মনে করো না। কিন্তু তুমি তো একবার মাকে বুঝিয়ে বলতে পারো, বলো, তোমার কথা তো মা ফেলবে না। শোনো সুমনা, মা যখন তোমাকে এসবের জন্য বারণ করেছে তার পিছনে নিশ্চয়ই কোনো একটা ভালো কারণ থাকবে। আর তাছাড়া মায়ের উপরে আমি কিছু বলতে পারবো না। আর দেখো, আমি ওই রকম পুরুষ না যে বউয়ের কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া তর্ক করব। আমার মা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা যখন একবার বারণ করে দিয়েছে তখন আমি আর ও জিনিস নিয়ে কোনো দ্বিধাবোধ করব না। আর তোমাকে ওই কথাটা শুনে নিতে হবে। আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতেও চাই না। আর এ নিয়ে যেন তুমি দ্বিতীয়বার কোনো কিছু না বলো। অশোকের কথা শুনে সুমনা আবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এইবার অশোক সুমনাকে অনেক উল্টোপাল্টা করে কথা শোনায়। এভাবে শাশুড়ি এবং স্বামীর এসব কথা শুনে সুমনা একেবারে চুপ করে যায়। সে মনে মনে ঠিক করে নেয় সে আর কখনোই তাদের কাছে তার মনের কথা বলবে না এবং তারা যেভাবে চাইবে সারা জীবন সেভাবেই কাটাবে। এই ঘটনার প্রায় 1 বছর কেটে যায় এবং সুমনা গর্ভবতী হয়। দেখতে দেখতে তার একটি ফুটফুটে ছেলে হয়। এরপর ছেলে মানুষ করতে এবং সংসার সামলাতেই সুমনার দিন কাটতে থাকে। এভাবেই কয়েক বছর কেটে যায় এবং অনুরাধা দেবী ছোট ছেলে সঞ্জয়ের বিয়ের যোগাযোগ জয়িতা নামে একটি মেয়ের সঙ্গে হয়। জয়িতা উচ্চ মাধ্যমিক পাশ। সঞ্জয় তার মায়ের কাছে এসে বলে, মা, তুমি আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো। মেয়ে যেন বৌদির মতো লেখাপড়া আর শান্তশিষ্ট হয়। এরকম উচ্চ মাধ্যমিক পাস মেয়েকে আমি বউ করবো না। বিয়ে করবি না মানে? এই মেয়ের মধ্যে সমস্যা কি শুনি? দেখতে শুনতে ভালো, কাজকর্ম পারে, শুধুমাত্র পড়াশোনা একটু কম জানে। এমনিতেও তো দাদার বিয়ে দিয়ে আমি মনে মনে খুব একটা বেশি খুশি ছিলাম না। যতই যাই হোক, আমি এইবার ঠিক করে নিয়েছি যে কম পড়াশোনা জানা মেয়েকে বাড়ির বউ করব। মা, তুমি আমার কথা বুঝতে পারছো না? শিক্ষিত বলে মেয়ে ভালো হবে না এটা তো কথা হয় না। বৌদিকেই দেখো না, বৌদি কত শিক্ষিত, তাও কত শান্তশিষ্ট বলো তো। থাক, বড় বৌমার কথা আর আমার সামনে বলতে আসিস না।
মনে নেই বিয়ের পরে চাকরি চাকরি নিয়ে কত হাঙ্গামা করলো? ওই ঝামেলা আমি আর বাড়িতে দ্বিতীয়বার চাই না। আমি কম শিক্ষিত বৌমা করে আনবো, আর সে আমার কথায় উঠবে আর বসবে। একেবারে সাদাসিধে মেয়ে যে সবসময় চুপচাপ থাকবে। তোমারও না মা সব অদ্ভুত ইচ্ছা। এ ধরনের মেয়ে আমার পছন্দও না। আর বৌদি তোমার সঙ্গে কতদিন ঝগড়া ঝামেলা করেছে বলো? আমার তো মনেই হয় না। বৌদি তো তোমার প্রত্যেকটা কথাই শোনে, সারাদিন সংসারে কাজও করে, আর তোমার কোনো কথার উত্তরও দেয় না। থাক, অত বৌদির গুণগান আমার সামনে করতে হবে না। আমি অত শত বুঝি না। এই মেয়েকে আমার পছন্দ, আর এই মেয়েকেই বাড়ির বউ করে আনবো। বাড়ির বউ বাড়িতে থাকবে, রান্না করবে আর বাচ্চা সামলাবে। তাকে দিয়ে আমি আর অন্য কোনো কাজ করাতে চাই না। সঞ্জয় মায়ের কথা শুনে চুপ করে যায়। তখন অনুরাধা দেবী কিছুক্ষণ পর বলেন, আচ্ছা ঠিক আছে, তোর কথা রাখলাম। তুই একবার মেয়ের সঙ্গে দেখা কর। আমার মনে হয় না মেয়েটাকে তোর অপছন্দ হবে। যদি পছন্দ না হয় তারপর না হয় ভাবা যাবে। সঞ্জয় জয়িতার সঙ্গে দেখা করতে যায় এবং তার কথাবার্তা শুনে সঞ্জয়ের বেশ পছন্দ হয়। তারা আরো কয়েকবার দেখা করে এবং কয়েকদিন পর সঞ্জয় জয়িতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। বিয়ে হয়ে যাবার পর নতুন বউ শ্বশুরবাড়িতে আসে এবং প্রথম কয়েকদিন সে শাশুড়ির কথা শুনে তার মতোই চলে। সারাদিন দুই যায় ঘরের কাজকর্ম করে এবং সময় মতো সবাইকে খাবার দেয়। কিন্তু বিয়ের 10 দিন পরে জয়িতা জিন্স প্যান্ট এবং টপ পরে বেরিয়ে পড়ে। তাকে দেখে অনুরাধা দেবী বলেন, এ কি ছোট বৌমা, তুমি এই ধরনের পোশাক পরেছো কেন? বাড়ির মান মর্যাদা সব কি ভুলে গেছো নাকি? মা, মান মর্যাদা আমি কেন ভুলবো? এতদিন বাড়িতে যখন ছিলাম তখন আপনার ইচ্ছে মতো শাড়ি পরেছি। এখন আমি অফিস যাচ্ছি, অফিসে তো আর জরির পাড় লাগানো শাড়ি পরে যেতে পারি না। ওখানে আমাকে ফর্মাল ড্রেস পরেই যেতে হবে। আর আপনি চিন্তা করবেন না, বাড়ি ফিরে এসে আমি আবার শাড়ি পরে নেব। আরে বাবা, অফিস গেলে তবে না এসব উল্টোপাল্টা ড্রেস পরবে? আমি তো তোমাকে অফিস যেতেই দেব না। বাড়ির ভেতরে যাও আর শাড়ি পরে এসো। হ্যাঁ, বাড়ির ভেতরে যাব আর শাড়ি পরে আসবো। আপনি কি পেয়েছেনটা কি? আপনি তো কোনোদিন বিয়ের আগে বলেননি যে আমার চাকরি করা যাবে না। আমি সারা জীবন চাকরি করেছি আর এখনো করব। কারো সাধ্য নেই যে আমাকে এই চাকরি করতে দেবে না। আরে বাবা, আমার এত লেখাপড়া জানা বড় বৌমাকে আমি ঘরের বাইরে বের হতে দিইনি। তাহলে তুমি কোন ব্যারিস্টার এসে গেছো শুনি? শুনুন মা, আমি কোনো ব্যারিস্টার নয়। আমি সাধারণ একজন মানুষ আর একটা সাধারণ চাকরি করি। আর সেই চাকরি করা আমার স্বপ্ন। আমি স্বাধীনভাবে থাকতে চাই। আর কেউ আমাকে আমার স্বাধীনতা সম্পর্কে প্রশ্ন করুক তা আমি একেবারে পছন্দ করি না। তুমি তো খুব ফটর ফটর করে কথা বলছো। এক্ষুনি আমার ছেলেকে ডাকবো, দেখবে ও এসে তোমাকে এমন ধোলাই দেবে যে তোমার সব কথা বেরিয়ে যাবে। ও তাই নাকি? তাহলে ডাকুন আপনার ছেলেকে, ও আমার কি করে সেটা আমিও দেখি। এভাবেই অনুরাধা দেবী এবং জয়িতার মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। তখন সঞ্জয় সেখানে আসে এবং অনুরাধা দেবী তাকে বলেন, দেখ সঞ্জয়, ছোট বৌমা আমাকে তখন থেকে খুব উল্টোপাল্টা করে কথা বলছে। ওকে মুখ সামলে কথা বলতে বল। আপনি আমাকে কিছু উল্টোপাল্টা বলেননি মা। আপনি শুধু শুধু উল্টোপাল্টা কথা বলে আমার সাথে পায়ে পা তুলে ঝগড়া করছেন। আমি চাকরি করতে যাব, এতে আপনার সমস্যা হওয়ার তো কথা নয়। দেখ সঞ্জয়, শুনেছিস? তোর বইয়ের কথা শোন। ওকে এক্ষুনি ঘরের ভেতরে নিয়ে যা আর ও চাকরির ভূত ওর মাথা থেকে তাড়িয়ে দে। এসব কি বলছো মা? জয়িতা একটা মানুষ। আমার যেমন নিজের জীবনে ডিসিশন নেওয়ার অধিকার আছে, তেমন ওরও নিজের জীবনে ডিসিশন নেওয়ার অধিকার আছে। চাকরি করবে না ব্যবসা করবে না বাড়িতে থাকবে, সেটা ওর সম্পূর্ণ নিজের ডিসিশন। এখন আমি ওকে কিছু বলতে পারবো না। তুই বইয়ের কথা শুনে আমার সঙ্গে তর্ক করছিস? তোর বড়দাদা হলে না এতক্ষণে বউকে ভালো করে শিক্ষা দিয়ে দিত। এটাই তো তোমার ভুল মা। তুমি আমাকে দাদা পেয়ে গেছো নাকি? তুমি ভেবেছো দাদা তোমার কথা শুনে ঠিক ভুল বিচার না করে মানুষকে অধিকার থেকে দূরে সরিয়ে দেয়। আমি সেটা করতে পারবো না। আমার কাছে ঠিক ভুলের বিচারটা নিখুঁত, তাই আমি ওকে কিছু বলতেও পারবো না। ওর ইচ্ছা হলে ও চাকরি করবে আর না হলে করবে না। আর তোমাকেও বলে দিচ্ছি, তুমি ওকে কোনো জিনিসে বাধা দেবে না। এই বলে সঞ্জয় সেখান থেকে চলে যায়। অনুরাধা দেবী কিছু বলতে যাচ্ছিলেন কি তখনই জয়িতা ব্যাগ নিয়ে তার সামনে থেকে হেঁটে বেরিয়ে চলে যায়। স্বামীর সাপোর্ট পেয়ে জয়িতার মনোবল আরো বেড়ে যায়। এভাবেই জয়িতা তার শাশুড়ির কাছে চাকরির ব্যাপারে জিতে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন জয়িতা এবং সুমনা দুজনে হল রুম পরিষ্কার করছিল। এমন সময় জয়িতা একটা ফাইল দেখতে পায় এবং সুমনাকে বলে, আরে দিদি, এটা তো তোমার ফাইল। এখানে তো তোমার সার্টিফিকেট আছে। আরে বাহ, তুমি তো সবেতেই স্টার পেয়েছো, এত ভালো পড়াশোনা করেছো আর এখন হাউসওয়াইফ। এ কি, তুমি তো একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে চাকরিও করতে। বৌদি, এসব কি বলো তো? তুমি এভাবে নিজের জীবনটাকে নষ্ট করছো কেন? আর তোমার ফাইল এখানে গোডাউনে পড়ে রয়েছে। আমার তো অদ্ভুত লাগছে।
অদ্ভুত লাগার কি আছে জয়িতা? বিয়ের পর মা বা তোমার দাদা কেউ আমাকে চাকরি করার পারমিশন দেয়নি। ওনারা আমার থেকে বড়, ওনাদের কথা শোনা আমার পরম ধর্ম, তাই আমিও ওসব নিয়ে চিন্তা ভাবনা করা ছেড়েই দিয়েছি। আচ্ছা বৌদি, তুমি নিজের কথাটা চিন্তা করে দেখো তো, তুমি যাদের জন্য সারা জীবন এভাবে দিয়ে যাচ্ছ তারা কি তোমার কথা একবারও ভাবে? মাকে তো দেখি, মা রোজ তোমার রান্নার খুদ বার করছে, এমনকি ঘর ঝাঁটা দিলেও মা তোমাকে কত কথা শোনায় যে নোংরা পড়ে রয়েছে, এটা সেটা। কালকে তো জামা ইস্ত্রি করা নিয়েও কথা শোনালো, এমনকি তোমার বাবা মাকে পর্যন্ত টেনে কথা বলে। তুমি কি এইসবের যোগ্য? না না জয়িতা, ও তো মা এমনিই বলে। এমনিতেও মনের দিক থেকে খুব একটা খারাপ নয় উনি জানেন আমি ওনার জন্য কি করি না করি। উনি কখনোই এসব নিয়ে আমাকে কথা শোনাবেন না, এটুকু আমার বিশ্বাস। বৌদি, আসলে তুমি না সত্যি খুব সরল, তবে তুমি চাইলে একটা ভালো চাকরি পেয়ে যাবে বুঝলে। আমি তো আমার যোগ্যতা অনুযায়ী ছোটখাটো একটা চাকরি করছি, কিন্তু তুমি অনেক উঁচুতে যেতে পারবে। জয়ীদা সুমনাকে অনেক বোঝায়, কিন্তু সুমনা আর এসব নিয়ে কথা বলতে চায় না। পরের দিন বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল। এমন সময় সুমনা সবাইকে চা জল খাবার দেয়। হঠাৎ তার হাত থেকে একটি কাপ পড়ে যায়। অনুরাধা দেবী চিৎকার করে বলেন, এই যে তোমার কাজের কোনো ছিরি নেই নাকি? চোখে দেখতে পাও না নাকি হাতে জোর নেই? বাবা মা কি কিছু খাইয়ে পাঠায়নি? অসুস্থ অন্ধ মেয়ে কোথাকার, এত দামি কাপটাকে ভেঙে দিলে? কোনো কাজের নয়। কোথা থেকে যে আমার ছেলের ভাগ্যে সে জুটেছে কে জানে, হাড় মাস জ্বালিয়ে দিল একেবারে। শাশুড়ির এসব কথা শুনে সুমনার খুবই খারাপ লাগে, এবং এতদিন পর তার শাশুড়ি যে তাকে সবার সামনে অপমান করবে সেটা সে বিশ্বাসই করতে পারছিল না। আর থাকতে না পেরে বলে, মা আপনার যা ইচ্ছা তখন থেকে আপনি বলেই যাচ্ছেন, কে আপনাকে সাহস দিয়েছে আমার বাবা মা তুলে কথা বলার? আপনাদের জন্য আমি আমার সারা জীবন শেষ করে ফেললাম, এত ভালো চাকরি ছেড়ে দিলাম, সকাল থেকে রাত অবধি মুখ বুজে প্রত্যেকটা ফরমাস শুনি, কাজের লোকেদের মধ্যে উঠতে বললে উঠি, বসতে বললে বসছি, তাও আপনাদের সন্তুষ্টি হচ্ছে না। আমি তো কোনোদিনও আপনাকে একটাও কথা শোনাই না, আপনাকে দেখছি কিছু না বলে বলে আপনি সীমার বাইরে চলে যাচ্ছেন। খবরদার, আর কোনোদিনও যদি আমাকে একটাও কথা শোনাতে আসেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজ থেকে আমি বাড়ির একটাও কাজ করব না, আপনার কাজ আপনি নিজেই করবেন, আর না হয় কাজের লোক রাখবেন। এই বলে জয়িতা সেখান থেকে চলে যায়। প্রথমবার বড় বৌমার মুখে সব কথা শুনে অনুরাধা দেবী একেবারে স্তম্ভিত হয়ে যান। তার উল্টে কোনো কিছু বলার সাহস থাকে না। পরের দিন তিনি বড় বৌমার কাছে এসে ক্ষমা চেয়ে তাকে চাকরি করার কথা বলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। জয়িতার সঙ্গে সঙ্গে তার হাতে একটি অফার লেটার দিয়ে বলে, এই নাও দিদি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আসলে সেই দিনে ঘর পরিষ্কার করতে করতে তোমার সার্টিফিকেট গুলো ছবি তুলে রেখেছিলাম, আর আমি আমার বসকে সেসব ছবি দেখিয়েছি, আর উনি তোমাকে একটা ভালো পোস্টে চাকরি অফার করেছেন। প্লিজ তুমি দুদিনের মধ্যেই ওখানে দেখা করো আর জয়েন করে নাও। জয়িতার কথা শুনে বাড়ির সবাই খুব আনন্দিত হয়, এবং সুমনাও খুশি খুশি জয়িতার কোম্পানিতে জয়েন করে। এভাবেই ছোট বৌমা তার বড় জায়ের ঘোমটা থেকে তাকে মুক্তি দেয় এবং তাকে নিজের পরিচয় পেতে সাহায্য করে। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মিনাদের বাবা রতনবাবু ও মা মৌসুমী দেবীর সঙ্গে গৌরীপুর নামক একটি ছোট গ্রামে বাস করত। মিনার বাবা পেশায় ছিল একজন ভেলপুরিওয়ালা। অনেক কষ্ট করে বাজারে একটি ঠেলাই করে ভেলপুরি বিক্রি করে যা উপার্জন করত তাই দিয়ে মোটামুটি তাদের সংসার চলে যেত। এমনই একদিন ভেলপুরি বিক্রি করতে যাওয়ার সময়, জানো মৌসুমি, আজকাল বাজারের দাম যা বাড়ছে, এই পরিস্থিতিতে সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। তার উপরে আধুনিক সব খাবার উঠে ভেলপুরির বাজার মন্দা করে দিয়েছে। এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। হ্যাঁ আমি বুঝেছি রতন, তুমি বেশি চিন্তা করো না, দেখবে উপরওয়ালা একদিন আমাদের সবকিছুই ঠিক করে দেবেন। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সেখানে মিনা আসে ও সে বলে, বাবা আজ আমি তোমার সাথে ভেলপুরি বিক্রি করতে যাব, আমায় নিয়ে চলো না বাবা। না, একে কোনো মতেই যেতে দিলে হবে না, এমনিতেই ওনার বেচা বিক্রি কম, তার উপরে যদি গিয়ে কোনো কিছুর বায়না ধরে তাহলে রতন টাকা কোথা থেকে পাবে? এই না না, তোমায় যেতে হবে না, তুমি স্কুলে যাও। কিন্তু মা, আজ আমি কিভাবে স্কুলে যাব? আজ তো রবিবার, আজ আমাদের স্কুল ছুটি। এই তোকে দাঁত বের করতে হবে না, স্কুল ছুটি তো কি হয়েছে, যা গিয়ে পড়তে বস। মৌসুমি, তুমি ওকে এভাবে বলছো কেন? আচ্ছা রে মা, ঠিক আছে, চল তাহলে আমার সঙ্গে, কিন্তু দুষ্টুমি করলে চলবে না, আগে থেকেই বলে দিচ্ছি, বুঝেছিস?
রতনবাবুর কথা শুনে সেদিন মিনা খুবই খুশি হয়ে যায়। এরপর মিনা খুশি মনে তার বাবার সঙ্গে বাজারে ভেলপুরি বিক্রি করতে চলে যায়। দাদা ভেলপুরি নিয়ে যান, ভেলপুরি, টক ঝাল মিষ্টি ভেলপুরি, খুবই কম দামে, বিভিন্ন স্বাদের ভেলপুরি। আচ্ছা বাবা, ভেলপুরি মানে কি? এখানে ভেল কাকে বলে সেটাই তো বুঝতে পারছি না। আর তুমি এত চেঁচাচ্ছ কেন? যার খেতে মন করবে সে তো এমনিতেই আসবে। এই তুই চুপ কর, এভাবেই দোকানদারি করতে হয়। ওই দেখ দুটো খরিদ্দার আসছে, এবারে বুঝেছিস তো আমি কেন চেঁচাচ্ছিলাম? মিনা তার বাবার কথা শুনে সামনের দিকে তাকায়। তখন সে সত্যি সত্যি দুটো কাস্টমারকে আসতে দেখে ও তারা সেখানে এসে বলে, এই যে দাদা, ভেলপুরি কত করে বিক্রি করছেন? হ্যাঁ দিদি, 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত দামের ভেলপুরি পাবেন। এবারে আপনি বলুন কত দামের ভেলপুরি নেবেন? দাদা, আমাকে 20 টাকা দামের টক মিষ্টি ভেলপুরি দেবেন। আর হ্যাঁ, একটু ভালো করে কাঁচা ছোলাও দেবেন। এই যে দাদা, আমাকে 50 টাকা দামের ঝাল ভেলপুরি বানিয়ে দেবেন। আমার আবার কম হলে মন ভরে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। এই বলে রতনবাবু তাদের দুজনকে ভেলপুরি বানিয়ে দেয়। মিনা এসব কিছু মন দিয়ে দেখছিল। সবকিছু দেখার পর সে বলে, বাবা, তুমি তো অনেক সুন্দরভাবে ভেলপুরি বিক্রি করো। আমিও ভেলপুরি বানানো শিখবো। তুমি আমাকে ভেলপুরি কিভাবে বানাতে হয় শিখিয়ে দাও না? দেখ মা, এখন কাস্টমার আসার সময়, এখন আমি তোকে কিভাবে শেখাবো বল? আমি তোকে আগেই বলেছিলাম না যে খরিদ্দার এলে বেশি কথা বলবি না? রতনবাবুর কথা শুনে মিনা চুপ হয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ তারা দোকানদারি করে এবং শেষে ভেলপুরি বিক্রি হয়ে গেলে রতনবাবু এবং মিনা নিজের বাড়ি ফিরে আসে। এরপর রতনবাবু মিনাকে ভেলপুরি বানানো শেখায়। বাবা, আমি তো শিখে গেলাম। এবার থেকে আমি রোজ তোমার সঙ্গে ভেলপুরি বিক্রি করতে যাব। বাবা মেয়ের ভেলপুরি বানানো শেখা হয়ে গেলে দয়া করে খেতে এসো। সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। এরপর থেকে মিনা রোজ তার বাবা রতনবাবুর সাথে ঠেলাই করে বাজারে ভেলপুরি বিক্রি করতে যেত। এভাবেই কয়েক মাস কেটে যায়। এমনই একদিন হঠাৎ করে রতনবাবু অসুস্থ হয়ে পড়ে। মৌসুমি, এবারে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি দয়া করে এভাবে বলো না। কালই আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর মৌসুমী ও মিনা মিলে রতনবাবুকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করালেও কোনোই কাজ হয় না। শেষ পর্যন্ত রতনবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জানি না এবারে কিভাবে আমাদের সংসার চলবে। যেটুকু টাকা বেঁচেছিল তোর বাবার চিকিৎসায় সব টাকা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা মা, আমি যদি বাবার ঠেলাই করে বাবার মতো ভেলপুরি বিক্রি করি? এমনিতেও তো আমি বাবার কাছ থেকে ভেলপুরি বানানো শিখে গিয়েছি। কিন্তু মিনামা, ভেলপুরি বিক্রি করতে গেলে তো প্রয়োজনীয় সব জিনিস লাগবে, আর সেগুলো কিনতে তো টাকা লাগবে। আমাদের কাছে এখন তো কোনো টাকাই নেই। মা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নেব। এরপর মিনা তার গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নেয় এবং তার বাবার ঠেলাই করে বাজারে ভেলপুরি বিক্রি করতে শুরু করে। কি রে মিনা, আজ তুই ভেলপুরি বিক্রি করছিস? তোর বাবা কোথায়? বেশ কয়েকদিন হয়ে গেল ভেলপুরি বিক্রি করতে দেখতে পাচ্ছি না তো। আসলে কয়েকদিন আগে বাবা মারা গেছে, তাই এখন আমিই ভেলপুরি বিক্রি করছি। ও আচ্ছা, বুঝলাম। কথাটা শুনে খুবই দুঃখ লাগলো, কিন্তু কি করব বল, ঈশ্বর যেটা করবেন সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আপনাকে কতটা ভেলপুরি দেব? হ্যাঁ, 1 প্লেট দে, আগে খেয়ে দেখি তুই কেমন ভেলপুরি বানাতে শিখেছিস। খরিদ্দারটির কথা শুনে মিনা ভালো করে 1 প্লেট ভেলপুরি বানিয়ে দেয়। মিনার বানানো ভেলপুরি দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর সেটা যে খেতেও ভালো হবে এতে কোনোই সন্দেহ ছিল না। এরপর খরিদ্দারটি খাওয়ার পর বলে, ওয়াও মিনা, তুই তো দেখছি তোর বাবার থেকেও ভালো ভেলপুরি বানাতে শিখে গিয়েছিস। হ্যাঁ দিদি, চটপটি একেবারে অভিনব স্বাদের। আমার তো খুবই ভালো লেগেছে। খরিদ্দারগুলির মুখে এরকম কথা শুনে মিনার আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পায়। এরপর মিনা আরো ভালো মানের ভেলপুরি তৈরি করতে থাকে, যার ফলে তার বেচা বিক্রি আরো বেড়ে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন মিনা বাড়িতেই ছিল। তখন তার মা মৌসুমী দেবী বলে, মা মিনা, এভাবে আর কতদিনই বা তুই আমার দায়িত্ব নিবি?
এবারেতে তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে। না মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি জীবনে অনেক বড় হতে চাই। আমি আমার ভেলপুরির নাম গোটা শহরে ছড়িয়ে দিতে চাই। এর জন্য আমাকে অন্য একটা উপায় দেখতে হবে। হ্যাঁ, সে তো ঠিক আছে মা, কিন্তু তুই একা মেয়ে এত কিছু কিভাবে করবি? নিশ্চয়ই করতে পারবো মা, তুমি আশীর্বাদ করো আর দেখবে আমি অবশ্যই সফল হব। মিনা তার সিদ্ধান্ত অনুযায়ী এগোতে থাকে এবং সে তার শুকনো ভেলপুরির প্যাকেট বানিয়ে দোকানে দোকানে পাইকারি দিতে থাকে। দাদা দেখুন, এটা আমার বানানো ভেলপুরি, খুব ভালো খেতে। আমার কথা রেখে কয়েক প্যাকেট রেখে দেখুন। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আপাতত 10 প্লেট ভেলপুরি দিয়ে যাও। আর যদি আমার দোকানে তোমার ভেলপুরি বিক্রি হয় তাহলে আমি পরে আরও নেব, বুঝেছো? দোকানদারটির কথা শুনে মিনা খুবই খুশি হয়ে যায়। ও তখন সে তার বানানো 10 প্যাকেট ভেলপুরি দোকানদারকে দিয়ে চলে যায়। এভাবেই মিনা সমস্ত দোকানে ঘুরে ঘুরে তার বানানো ভেলপুরি বিক্রি করতে থাকলো। জানো মা, আজ আমি দোকানে ভেলপুরি বিক্রি করেছি। দেখো তার জন্য আমি কত টাকা পেয়েছি। সত্যি, এ তো খুব ভালো কথা। আজ তোর জন্যই তোর বাবার বানানো ভেলপুরি এত বিখ্যাত হচ্ছে। এরপর ধীরে ধীরে মিনার ভেলপুরি আরো প্রসিদ্ধ হতে শুরু করে, যার কারণে পুরো শহরে তার বানানো ভেলপুরি ছড়িয়ে পড়ে। এমনই একদিন, মা আমি ভাবছি ভেলপুরির প্যাকেট বানানোর জন্য আমাদের পাড়ায় যে সমস্ত মেয়েরা বেকার আছে, কোনো কাজ নেই, তাদের দিয়ে প্যাকেট তৈরি করব। এর ফলে তাদেরও কিছু উপার্জন হয়ে যাবে আর আমার এদিকে লাভও হবে। এটা তো খুব ভালো কথা। এরপর মিনা তাদের পাড়ার বেশ কিছু মেয়েকে কাজে লাগায়, যার কারণে তাদের ভেলপুরি বিক্রির পরিমাণ আরও বাড়তে লাগলো এবং অনেক টাকাও উপার্জন হতে লাগলো। এরপর তারা নিজেদের একটি পাকা বাড়ি বানায় এবং হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।